আজ আমরা এমন একটা রোগ নিয়ে কথা বলবো যা কয়েক দশক আগেও প্রায় নিশ্চিত মৃত্যুর মতো ছিল। একবার শরীরে ঢুকলে লিভারটাকেই শেষ করে দিত। কিন্তু আজ ভাবুন একবার, মাত্র কয়েক সপ্তাহের চিকিৎসাতেই সেটা পুরোপুরি সেরে যায়। আমরা আজ হ্যাপাটাইটিস সি ভাইরাস নিয়ে একটা বিশদ প্রবন্ধের গভীরে যাব। আর এই আলোচনাটা শুরু করার জন্য এর প্রেক্ষাপটটা বোঝা খুব জরুরি। ঠিক। এই ভাইরাসটা খুঁজে বের করা আর তার নিরাময়ের ওষুধ আবিষ্কার, এটা এতটাই বড় একটা ঘটনা ছিল যে এর জন্য ২০২০ সালে ৩ জন বিজ্ঞানীকে নোবেল পুরস্কার দেওয়া হয়। নোবেল পুরস্কার? হ্যাঁ, এটা শুধু একটা রোগ মুক্তি নয়, এটা আসলে মানুষের জেদের কাছে একটা ভাইরাসের হেরে যাওয়ার গল্প। একটা সময় ছিল যখন এই রোগ ধরা পড়া মানেই জীবন নিয়ে সব আশা শেষ। শেষটা হতো লিভার সিরোসিস বা ক্যান্সারে গিয়ে। আলোচনার উদ্দেশ্য হল এই ভাইরাসটা সম্পর্কে ভালোভাবে জানা, কেন একে নীরব ঘাতক বলা হতো, আর কিভাবে বিজ্ঞানের হাত ধরে এর চিকিৎসা সম্ভব হল, আর সবচেয়ে জরুরি এর থেকে বাঁচার উপায় কি। তাহলে একদম শুরু থেকে শুরু করা যাক। এই ভাইরাসটা শরীরে ঢোকার পর ঠিক কি করে, কেন এটাকে এতটা বিপজ্জনক বলা হতো? এর বিপজ্জনক হওয়ার মূল কারণটাই এর নামের মধ্যে আছে, নীরব ঘাতক। নীরব ঘাতক? হ্যাঁ, প্রবন্ধটাতে খুব পরিষ্কার করে বলা আছে যে বেশিরভাগ ক্ষেত্রে শরীরে হেপাটাইটিস সি ভাইরাস ঢোকার পর কোনো লক্ষণই দেখা যায় না। আক্রান্ত ব্যক্তির শরীরে ভাইরাসটা বছরের পর বছর, এমনকি ধরুন ২-৩ দশক ধরেও ঘাপটি মেরে বসে থাকতে পারে। ২-৩ দশক? মানে একজন মানুষ তার যৌবনের শুরুতে আক্রান্ত হয়ে মাঝবয়সে গিয়ে হয়তো প্রথম লক্ষণটা দেখছে? একদম, বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায়ই নেই। তার মানে এটা অনেকটা বাড়ির উই পোকার মতো। যখন আপনি ক্ষতিটা দেখতে পান, মানে দেয়ালের রং নষ্ট হচ্ছে বা কাঠ খসে পড়ছে, তখন আসলে ভেতরের কাঠামোর অনেক বড় ক্ষতি হয়ে গেছে। বাহ, চমৎকার তুলনা। ঠিক তাই। তবে এর মধ্যে একটা পরিসংখ্যান বেশ অবাক করার মতো। আমাদের হাতে থাকা উৎসটি বলছে প্রায় ১৫-২০% মানুষের ক্ষেত্রে তাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নিজে থেকেই লড়াই করে। মানে ইমিউন সিস্টেম? হ্যাঁ, তাদের ইমিউন সিস্টেমই ভাইরাসটিকে ৬ মাসের মধ্যে শরীর থেকে বের করে দেয়। কিন্তু বাকি ৮০-৮৫% মানুষের ক্ষেত্রে ভাইরাসটি জিতে যায়, ওটা শরীরেই থেকে যায় এবং লিভারে এক ধরনের দীর্ঘমেয়াদী প্রদাহ বা ক্রনিক হেপাটাইটিস তৈরি করে। আর এই দীর্ঘমেয়াদী প্রদাহের পরিণতি নিশ্চয়ই ভালো কিছু নয়। পরিণতিটা খুবই গুরুত্বপূর্ণ। এই প্রদাহটা ২০-৩০ বছর ধরে লিভারের কোষগুলোকে একটু একটু করে নষ্ট করতে থাকে। অনেকটা ধীরগতির বিষের মতো। ঠিক তাই। একসময় লিভারের স্বাভাবিক কোষগুলো নষ্ট হয়ে সেখানে ফাইব্রোসিস বা ক্ষত তৈরি হয়, যা শেষ পর্যন্ত লিভার সিরোসিসের রূপ নেয়, আর অনেক ক্ষেত্রে তা থেকে লিভার ক্যান্সারও হতে পারে। আচ্ছা। বিপদটা এখানেই যে যখন লক্ষণগুলো প্রকাশ পেতে শুরু করে, যেমন ধরুন জন্ডিস, পেটে পানি আসা বা বমির সাথে রক্ত যাওয়া, তখন আসলে লিভারের এতটাই ক্ষতি হয়ে যায় যেখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব হয়ে পড়ে। তার মানে এই রোগের সবচেয়ে বড় শত্রু হল সময়, বা বলা ভালো আমাদের নিজেদের অজ্ঞতা। আমরা যত দেরিতে জানব, ভাইরাসটা আমাদের অজান্তেই ততই জেকে বসবে। এই ২০-৩০ বছরের ব্যবধানটা তাহলে একটা সুযোগও বটে। যদি কোনোভাবে লক্ষণ প্রকাশের আগে রোগটা ধরা পড়ে, তাহলে তো লিভার সিরোসিসের মতো ভয়ানক পরিণতি এড়ানো সম্ভব। একদম। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট করা দরকার। প্রবন্ধ অনুযায়ী একবার লিভার সিরোসিস হয়ে গেলে সেটা যে কারণেই হোক, তা আর পুরোপুরি আগের অবস্থায় ফেরানো যায় না। মানে ক্ষতিটা পার্মানেন্ট। হ্যাঁ, কোষের যে ক্ষতিটা হয়ে গেছে সেটা স্থায়ী, কিন্তু যদি শরীরে হেপাটাইটিস সি ভাইরাস থাকে এবং তার চিকিৎসা করে ভাইরাসটিকে নির্মূল করা হয়, তাহলে সিরোসিসের জটিলতাগুলো অনেক ধীরে প্রকাশ পায় বা আর এগোতে পারে না। তাই সিরোসিস হওয়ার আগেই চিকিৎসা শুরু করাটা জীবন বাঁচানোর শামিল। কিন্তু এখানেই তো আসল প্রশ্নটা আসে। মানে রোগটা ধরব তো পরের কথা, আগে তো জানতে হবে এটা ছড়ায় কিভাবে, কাদের ঝুঁকিটা সবচেয়ে বেশি। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আর এর উত্তরটা কিন্তু বেশ সোজা। এটা ছড়ায় মূলত রক্তের মাধ্যমে। রক্তের মাধ্যমে? হ্যাঁ, অর্থাৎ কোনো আক্রান্ত ব্যক্তির রক্ত যদি কোনোভাবে অন্য কোনো সুস্থ ব্যক্তির রক্তস্রোতে মিশে যায়, তাহলে এই জীবাণু ছড়াতে পারে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ ক্ষেত্রগুলোর মধ্যে একটা হলো শিরাপথে মাদক নেওয়ার জন্য একই সিরিঞ্জ বা সূচ একাধিক ব্যক্তির ব্যবহার করা। এটা সংক্রমণের একটা প্রধান কারণ।
তার মানে সূচের ব্যবহারটা এখানে একটা মস্ত বড় চিন্তার বিষয়। শুধু মাদক নয়, আরও অনেক ক্ষেত্রেই তো সূচ ব্যবহার হয়। ঠিক ধরেছেন। জীবাণুমুক্ত করা হয়নি এমন সূচ দিয়ে শরীরে উল্কি আঁকা বা নাক কান ফোড়ানো খুব ঝুঁকিপূর্ণ হতে পারে। এছাড়া স্বাস্থ্যকর্মীরা, যেমন ডাক্তার বা নার্স, যারা প্রতিনিয়ত রোগীর রক্ত নিয়ে কাজ করেন, তাদের তো ঝুঁকি অনেক বেশি। হ্যাঁ, অসাবধানতাবশত রোগীর ব্যবহৃত সূচের খোঁচা খেলে তাদেরও আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। আরেকটি গুরুত্বপূর্ণ ঝুঁকির কথা প্রবন্ধে উল্লেখ করা হয়েছে, যেসব কিডনি রোগীর নিয়মিত হিমোডায়ালিসিস করতে হয়, মানে মেশিনের মাধ্যমে যাদের রক্ত শোধন করতে হয়, তাদের ক্ষেত্রেও এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অন্যদের চেয়ে অনেক বেশি। এটা তো বেশ ভয়ের কথা। তার মানে কি ডায়ালিসিস কেন্দ্রগুলোতে সুরক্ষার কোনো ঘাটতি থাকে, নাকি প্রক্রিয়াটাই ঝুঁকিপূর্ণ? দুটোই হতে পারে। যদিও আধুনিক কেন্দ্রগুলোতে অত্যন্ত কঠোরভাবে সুরক্ষা বিধি মেনে চলা হয়, কিন্তু বারবার রক্ত সঞ্চালনের এই প্রক্রিয়ায় সংক্রমণের একটা ঝুঁকি থেকেই যায়। আর যদি কোথাও সামান্যতম গাফিলতি হয়, তাহলে ঝুঁকিটা অনেক বেড়ে যায়। প্রবন্ধটিতে কিছু অবাক করার মতো তথ্য দেওয়া হয়েছে। যেমন, আমি সবসময় ভাবতাম হেপাটাইটিস মানেই অনিরাপদ যৌন সংসর্গের মাধ্যমে ছড়ায়, কিন্তু এখানে বলা হচ্ছে হেপাটাইটিস সি এর ক্ষেত্রে সেই ঝুঁকিটা হেপাটাইটিস বি এর মতো অতটা বেশি নয়। হ্যাঁ, এটা একটা সাধারণ ভুল ধারণা। আরেকটি বিষয় হল, জন্মের সময় আক্রান্ত মায়ের শরীর থেকে নবজাতকের শরীরে এই জীবাণু ছড়ানোর ঝুঁকিও তুলনামূলকভাবে কম। গবেষণায় দেখা গেছে, ডেলিভারি যে পদ্ধতিতেই হোক না কেন, আক্রান্ত মায়ের মাত্র ৫% নবজাতকের শরীরে এই জীবাণু ছড়ায়। মাত্র ৫%? এটা তো হেপাটাইটিস বি এর চেয়ে অনেক কম। হ্যাঁ, বেশ কম। তবে সবচেয়ে কৌতূহলোদ্দীপক তথ্য হল, প্রায় ১/৩ রোগীর ক্ষেত্রে সঠিক কারণটা জানাই যায় না। তারা কিভাবে আক্রান্ত হলেন সেটা একটা রহস্যই থেকে যায়। আচ্ছা, আমরা তো এই ভাইরাসের ভয়ানক দিকগুলো নিয়ে কথা বললাম, কিভাবে এটা চুপিসারে শরীরের ক্ষতি করে, কিভাবে ছড়ায়। এবার সেই অংশে আসা যাক যা সত্যি অসাধারণ এবং আশার কথা শোনায়। এখানেই তো সেই নোবেল পুরস্কারের গল্পটা জীবন্ত হয়ে ওঠে, তাই না? ঠিক। কিভাবে একটা দুরারোগ্য ব্যাধি এখন পুরোপুরি নিরাময়যোগ্য হয়ে উঠল। এটা আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অন্যতম সেরা একটা জয়। আগে, মানে খুব বেশি দিন আগেও নয়, এই রোগের যে চিকিৎসা ছিল তা ছিল ভয়ঙ্কর। কিরকম? রোগীদের ইন্টারফেরন নামে এক ধরনের ইনজেকশন নিতে হতো মাসের পর মাস। এর পার্শ্ব প্রতিক্রিয়া ছিল মারাত্মক। তীব্র জ্বর, গায়ে ব্যথা, চুল পড়ে যাওয়া, অবসাদ, অনেকটা কিমোথেরাপির মতো। আর এত কষ্ট সহ্য করার পরেও রোগ সারার সম্ভাবনা ছিল ৫০%-ও কম। ভাবা যায়, তার মানে চিকিৎসার কষ্টটাই রোগের চেয়ে কম ছিল না। বিলকুল। কিন্তু এখন পরিস্থিতিটা সম্পূর্ণ বদলে গেছে। উৎস বলছে, বর্তমানে শুধু মুখে খাওয়ার ওষুধের মাধ্যমে ৮ থেকে ১২ সপ্তাহের মধ্যে এই জীবাণুকে শরীর থেকে সম্পূর্ণ নির্মূল করা সম্ভব। শুধু ট্যাবলেট? কোনো ইনজেকশন নেই? কোনো ইনজেকশন নয়, কোনো ভয়ঙ্কর পার্শ্ব প্রতিক্রিয়া নয়, শুধু কয়েক সপ্তাহের ট্যাবলেট। আর সাফল্যের হার প্রায় ৯৫ থেকে ৯৮%। ৯৫ থেকে ৯৮%। অবিশ্বাস্য। হ্যাঁ, এটা এক কথায় অবিশ্বাস্য। কিন্তু এখানে সেই আগের প্রশ্নটাই আবার আসছে। যদি কোনো লক্ষণই না থাকে, তাহলে একজন মানুষ জানবে কিভাবে যে তার শরীরে এই ভাইরাস আছে আর তার এই জাদুকরী চিকিৎসার প্রয়োজন? খুবই যৌক্তিক প্রশ্ন। আর এখানেই সচেতনতা আর স্ক্রিনিংয়ের গুরুত্ব। যেহেতু রোগটা নীরব, আমাদেরকে উদ্যোগী হয়ে একে খুঁজে বের করতে হবে। উৎস অনুযায়ী রোগ নির্ণয়ের জন্য মূলত ২ ধরনের পরীক্ষা করা হয়। প্রথমত, রক্তে ভাইরাসের অ্যান্টিবডি বা সরাসরি ভাইরাসের জেনেটিক উপাদান মানে আরএনএ পরীক্ষা করে নিশ্চিত হওয়া যায় শরীরে ভাইরাসটি আছে কিনা। আচ্ছা। দ্বিতীয়ত, যদি ভাইরাস পাওয়া যায়, তখন লিভারের অবস্থা বোঝার জন্য কিছু পরীক্ষা করা হয়, যেমন লিভার ফাংশন টেস্ট। আর ভাইরাসটি লিভারের কোনো স্থায়ী ক্ষতি করেছে কিনা, মানে সিরোসিস বা ক্যান্সারের দিকে গড়িয়েছে কিনা, তা জানার জন্য আল্ট্রাসোনোগ্রাম বা ফাইব্রোস্ক্যানের মতো পরীক্ষা করা হয়। তার মানে এই পরীক্ষাগুলো করালেই লক্ষণ প্রকাশের বহু আগেই রোগটা ধরে ফেলা সম্ভব। একদম। আমার একটা ধারণা ছিল যে হেপাটাইটিস বি আর সি প্রায় একই রকম রোগ, কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে এদের মধ্যে মিলের চেয়ে অমিলেই বেশি। পার্থক্যটা ঠিক কোথায়? প্রবন্ধটিতে এই দুটি ভাইরাসের মধ্যে মূল পার্থক্যগুলো খুব স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে, এবং এটা বেশ আকর্ষণীয় একটা বিষয়।
প্রথম এবং প্রধান পার্থক্য হল টিকা। ভ্যাকসিন। হ্যাঁ, হেপাটাইটিস বি প্রতিরোধের জন্য অত্যন্ত কার্যকরী টিকা বা ভ্যাকসিন আছে, যা আমাদের দেশের শিশুদের জন্মের পরই দিয়ে দেওয়া হয়। কিন্তু দুঃখজনকভাবে হেপাটাইটিস সি এর কোনো টিকা এখনও আবিষ্কৃত হয়নি। ও, তাহলে তো চিকিৎসার ক্ষেত্রেও পার্থক্য থাকবে। হ্যাঁ, আর চিকিৎসার ক্ষেত্রে ব্যাপারটা ঠিক উল্টো। হেপাটাইটিস সি নির্মূলের জন্য, যেমনটা আমরা আলোচনা করলাম, অত্যন্ত কার্যকরী ওষুধ আছে যা রোগটিকে শরীর থেকে পুরোপুরি দূর করে দেয়। কিন্তু অন্যদিকে দীর্ঘমেয়াদী হেপাটাইটিস বি পুরোপুরি নির্মূল করার কোনো ওষুধ এখনও নেই। নেই। যে ওষুধগুলো আছে সেগুলো ভাইরাসটিকে শুধু নিয়ন্ত্রণ করে রাখতে পারে, অনেকটা ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের ওষুধের মতো, কিন্তু শরীর থেকে একেবারে বের করে দিতে পারে না। এটা তো আধুনিক চিকিৎসা বিজ্ঞানের এক অদ্ভুত বিরোধাভাস, একটা প্যারাডক্স। যে ভাইরাসকে আমরা টিকা দিয়ে আটকাতে পারি, তাকে শরীর থেকে পুরোপুরি তাড়াতে পারি না। আর যাকে তাড়ানোর জাদুবড়ি আমাদের হাতে আছে, তাকে আটকাতে কোনো টিকাই নেই। এটা আমাদের শেখায় যে রোগের বিরুদ্ধে লড়াইটা সবসময় এক সরল পথে এগোয় না। যেহেতু হেপাটাইটিস সি এর কোনো টিকা নেই, তার মানে প্রতিরোধের গুরুত্ব অনেক বেশি। এই ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখার জন্য প্রবন্ধ অনুযায়ী সেরা উপায়গুলো কি কি? উপায়গুলো বেশ সহজ এবং পুরোটাই ব্যক্তিগত সচেতনতার উপর নির্ভরশীল। প্রথমত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, শিরাপথে মাদক গ্রহণের জন্য কখনোই একই সিরিঞ্জ একাধিক ব্যক্তি ব্যবহার না করা। এটা তো একদম বেসিক। হ্যাঁ, দ্বিতীয়ত, স্বাস্থ্যকর্মীদের, বিশেষ করে যারা সরাসরি রক্ত বা রক্তজাতীয় দ্রব্যের সংস্পর্শে কাজ করেন, তাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। যেমন সবসময় গ্লাভস পরা এবং ব্যবহৃত সূঁচ সাবধানে নষ্ট করা। আর সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে করণীয় কি? সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ হল নাক কান ফোড়ানো বা শরীরে উল্কি আঁকার জন্য জীবাণুমুক্ত সূঁচ ব্যবহার করে এমন লাইসেন্সপ্রাপ্ত ও নির্ভরযোগ্য পার্লার বেছে নেওয়া। রাইট, এটা খুব জরুরি। সবসময় নিশ্চিত করতে হবে যেন প্রতিটি ব্যক্তির জন্য নতুন প্যাকেট খোলা সূঁচ ব্যবহার করা হয়। এটা শুনতে খুব সহজ মনে হয়, কিন্তু বাস্তব জীবনে, বিশেষ করে ছোট শহরে বা পার্লারে, একটা সূঁচ একাধিকবার ব্যবহারের চল এখনও আছে। এখানে সচেতনতার গুরুত্বটা সবচেয়ে বেশি। এছাড়া ব্যক্তিগত ব্যবহারের জিনিস, যেমন ধরুন টুথব্রাশ বা শেভিং রেজা, যেগুলোতে রক্ত লেগে থাকার সামান্যতম সম্ভাবনা থাকে, সেগুলো অন্যের সাথে শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। আর প্রবন্ধের শেষে সবথেকে গুরুত্বপূর্ণ যে পরামর্শটা দেওয়া হয়েছে, সেটা হলো স্ক্রিনিং। তার মানে ধরে নেওয়া যাবে না যে আমার কোনো ঝুঁকি নেই। হ্যাঁ, এটাই সবচেয়ে বড় বার্তা। উৎস অনুযায়ী 18 বছরের বেশি বয়সী প্রত্যেক নারী ও পুরুষের জীবনে অন্তত একবার হেপাটাইটিস সি স্ক্রিনিং পরীক্ষা করানো উচিত। জীবনে অন্তত একবার। হ্যাঁ, কারণ যেহেতু এটি একটি নীরব রোগ, পরীক্ষা না করালে জানার প্রায় কোনো উপায় নেই যে ভাইরাসটি শরীরে আছে কিনা। আর একবার ধরা পড়লে এর চিকিৎসা তো এখন হাতের মুঠোয়। তাহলে পুরো আলোচনাটাকে যদি একটু গুছিয়ে আনি, আমরা একটা অসাধারণ যাত্রার সাক্ষী হলাম। দেখলাম কিভাবে একটি নীরব ভাইরাস দশকের পর দশক ধরে লিভারের মারাত্মক ক্ষতি করতে পারে, যা একসময় ছিল এক গভীর আতঙ্কের কারণ। ঠিক। আবার অন্যদিকে চিকিৎসা বিজ্ঞানের অভাবনীয় অগ্রগতির ফলে মাত্র কয়েক সপ্তাহের চিকিৎসায় তাকে পুরোপুরি হারানোও সম্ভব হয়েছে। এটা একদিকে যেমন ভয়ের, তেমনি বিশাল এক আশার গল্প। এবং হেপাটাইটিস বি এবং সি এর মধ্যকার সেই আকর্ষণীয় বৈপরীত্যের কথাটাও মনে রাখা দরকার। একটির টিকা আছে কিন্তু নিরাময় নেই, অন্যটির নিরাময় আছে কিন্তু টিকা নেই। ঠিক। এই বিষয়টা আমাদের স্বাস্থ্য সচেতনতার ক্ষেত্রে দুটি ভিন্ন কৌশল নিতে শেখায়। একটির ক্ষেত্রে মূল জোর টিকার মাধ্যমে প্রতিরোধে, অন্যটির ক্ষেত্রে স্ক্রিনিং এবং চিকিৎসার মাধ্যমে নির্মূলে। একদম। আজকের আলোচনা থেকে আমরা অনেক কিছু জানলাম। এবার শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে আজকের মতো শেষ করা যাক। প্রশ্নটি আমাদের উৎস থেকে অনুপ্রাণিত, কিন্তু এর উত্তরটা আমাদের সবাইকে একসাথে খুঁজতে হবে। যেখানে হেপাটাইটিস সি এর একটি সহজ, কার্যকরী এবং তুলনামূলকভাবে সাশ্রয়ী চিকিৎসা বিদ্যমান, কিন্তু এর কোনো টিকা নেই এবং কোটি কোটি মানুষ জানেই না যে তারা এই ভাইরাসে আক্রান্ত, সেখানে ভবিষ্যতের সবচেয়ে বড় চ্যালেঞ্জটি আসলে কি? এটি কি নতুন টিকা আবিষ্কারের মতো একটি বৈজ্ঞানিক চ্যালেঞ্জ, নাকি দেশজুড়ে ব্যাপক হারে সচেতনতা তৈরি,
স্ক্রিনিংয়ের ব্যবস্থা করা এবং সবার কাছে এই সহজলভ্য চিকিৎসা পৌঁছে দেওয়ার মতো একটি সামাজিক ও স্বাস্থ্য ব্যবস্থাপনার চ্যালেঞ্জ।